বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করবো নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ডাব্বা কাটেলের রিভিউ। এই পার্টিকুলার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলতে চাই, 5 জন মহিলাদের একটা গ্রুপ যারা ডাব্বা বিজনেসকে সামনে রেখে বেসিক্যালি আড়ালে সেটা তারা করছে ড্রাগসের বিজনেস। ডাব্বা বিজনেস বলতে আপনারা সেটাকে খুব সহজ করে যদি বলতে হয় খাবারের ব্যবসা ধরতে পারেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটা বড় ফার্মা কোম্পানি ড্রাগ তৈরিতে ব্যবহৃত হয় এরকম ইললিগাল, এরকম ব্যান্ড একটা কম্পাউন্ড তারা তৈরি করছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গজরাজ রাওয়ের ক্যারেক্টার একজন পুলিশ অফিসারের সঙ্গে তারা ইনভেস্টিগেট করছে এই পুরো বিষয়টাকে। তারা এই কোম্পানিটাকে ফাঁসানোর চেষ্টা করছে, কারণ তারা বুঝতে পারছে এই কোম্পানিটার মধ্যে কোনো ধরনের ঘোটালা রয়েছে। এই যাবতীয়কে কেন্দ্র করে এই সিরিজটার থেকে বেশি জানতে গেলে আপনাদেরকে সিরিজটা দেখতে হবে। এখন 7 এপিসোডের এই সিরিজটা আপনার দেখতে প্রায় 5.5 ঘন্টার বেশি সময় লাগবে। যথেষ্ট বড় একটা সিরিজ হয়েছে। এই সিরিজটা যে ধরনের মানে যে ফরম্যাটটা এখানে ফলো করা হয়েছে সেটা না ব্রেকিং ব্যাড সিজন 1 এর মতন, যে একটা লোক বাইরের থেকে আসছে, সে এসে এখানকার নিয়ম কানুন বোঝবার চেষ্টা করছে। সে বেসিক্যালি এই ফিল্ডের কিছুই জানে না, সে ড্রাগসের বিজনেসে একদম নতুন। এবার সে ধীরে ধীরে নিজের একটা জায়গা তৈরি করতে পারছে, নিজের জমি শক্ত করতে পারছে। সেরকম একটা জায়গাতে সিজন 1 এন্ড হয়ে যাচ্ছে। এই ফরম্যাটটা যেখানে সিজন 1 এর শেষে গিয়ে দর্শক বুঝতে পারে যে এতক্ষণ যা দেখলাম সেটা বেসিক্যালি বিল্ড আপ হলো, এর পরবর্তীতে সিজন 2 তে সিজন 3 তে সবকিছু দেখতে পাবো। মানে সেখানে খেলাটা আরো জমবে, সেখানে সবকিছু আরো মজাদার হবে। এই একটা ভাইব দিয়ে সিজন 1 শেষ করে দেওয়া। এই ফরম্যাটটা যখনই আপনি ফলো করছেন তখন না রাইটিংটা সলিড হওয়া দরকার, এক্সট্রাঅর্ডিনারি হওয়া দরকার, যেটা ব্রেকিং ব্যাড সিজন 1 এ হয়, যে কারণে আজকে ওই সিরিজটা এত বেশি পপুলার হয়েছে। কিন্তু যখনই সেটা হচ্ছে না, মানে রাইটিংটা ভালো হচ্ছে না, তখন এই ফরম্যাটটা মানে এটা অ্যাপ্লাই করতে গেছেন, এটা ফলো করতে গেছেন, খুব ভালো সিদ্ধান্ত। এরকমভাবে খুব ভালো ভালো সিরিজ কিন্তু আমরা পেয়েছি, কিন্তু যখনই সেটা ব্যাটে বলে হচ্ছে না তখন কিন্তু সেটা মুখ থুবড়ে পড়তে পারে। এই সিরিজটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই হচ্ছে। এটা আমি বলবো না যে একদম খাজা সিরিজ হয়েছে, একদম খারাপ সিরিজ হয়েছে, দেখাই যায় না, সেটা আমি বলবো না। মোটামুটি একটা ডিসেন্ট সিরিজ হয়েছে, হ্যাঁ, যেটা আপনি দেখলে খুব যে একেবারে বোরিং লাগবে তা নয়, কারণ এটা প্রচন্ড বেশি প্লট হেভি, সারাক্ষণ কিছু না কিছু হতে থাকছে, যে কারণে মোটামুটি আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে। কিন্তু যখন আপনি শেষে গিয়ে দেখছেন যে আসলে ক্লাইম্যাক্স, যে একটা বিগ টিকিট ক্লাইম্যাক্স অডিয়েন্স এক্সপেক্ট করবে 5.5 ঘন্টার একটা সিরিজ দেখলে, সেটা হচ্ছে না। সবকিছু সিজন 2 এর জন্য অনেক সাবপ্লট, সেগুলোকে কোথাও একটা ডিসক্লোজ করছে না, সবকিছুতে একটা প্রশ্ন রেখে দিয়ে সিজন 2 তে সবটা নিয়ে চলে যাওয়া হলো, সেটা কোথাও একটা দর্শককে হতাশ করে দেয়। কারণ সেটার জন্য সুপার রাইটিং দরকার, ড্রামা প্রচন্ড পরিমাণে ওয়ার্ক করা দরকার। সেই জিনিসটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ক্যারেক্টারগুলোর মধ্যে এনাফ ডেপথ নেই। মানে এখানে যে গল্পটা এগোচ্ছে সেই গল্পটা ভালো, কিন্তু ক্যারেক্টারগুলোর যে ক্রাইসিস, যে ইন্টারনাল কনফ্লিক্টগুলো, যেটার জন্য অ্যাট দি ফার্স্ট প্লেস এরা ড্রাগ ওয়ার্ল্ডের মধ্যে মানে ক্রাইম ওয়ার্ল্ডের মধ্যে আর কি ঢুকে পড়ছে সম্পূর্ণরূপে। মানে এরা তো অ্যাকচুয়ালি এখানে খুব যে একেবারে ইচ্ছাকৃত আনন্দ করে ঢুকছে তা নয়, নানান রকম ঘটনা ঘটছে, আপনারা দেখতে পাবেন। এক প্রকার বাধ্যই এতটা গভীরে ঢুকে পড়ছে। এরা ওপর থাকতে চেয়েছিল বেসিক্যালি, এবার কেন গভীরে ঢুকছে কি বৃত্তান্ত, তো সেই দিকপত্রগুলো না খুব একটা কনভিনসিং নয়। মানে ওদের ইন্টারনাল কনফ্লিক্টগুলোকে আরো স্পেস দিতে হতো, ওয়ার্ল্ড বিল্ডিং এ আরো সময় দিতে হতো, ক্যারেক্টারগুলোকে প্রপারলি এস্টাবলিশ না করে যেহেতু সবটাই খুব ঝাপাঝাপ মানে খুব ফাস্ট ফরওয়ার্ড গল্পটাকে, এটা কিন্তু আবার মুশকিল। মানে যে ফরম্যাটটা আপনি ফলো করছেন সেই ফরম্যাটটা সব রুল মানুন, সেই ফরম্যাটটার রুলই কিন্তু এটা নয় যে আপনি সবকিছু খুব ধাপ করবেন। সেখানে আপনাকে সময় দিয়ে ধরে বেঁধে বিল্ড আপ দিতে হবে, একদম স্লো পেস ন্যারেটিভ হবে। যদি আপনি সেটা করতে পারেন, মানে ফলো করলে পুরোটা করা দরকার, সেখানেই ঘেটে গেছে। ইনফ্যাক্ট এখানে একটা শাবানা আজমির ক্যারেক্টারের ডায়লগও রয়েছে যে আমি ধান্দা করেছি ওর সঙ্গে, তার কারণে আমি মজা পেয়েছি, আমি আনন্দ পেয়েছি, এটা করতে আমার ভালো লেগেছে, আমি সেই জন্য করেছি। ঠিক ওয়াল্টার হোয়াইটের কিন্তু এরকম ধরনের সংলাপ অ্যাকচুয়ালি ব্রেকিং ব্যাডের লাস্টের দিকের কোনো একটা সিজনে একদম মানে আলটিমেট ক্লাইম্যাক্সের দিকেই আর কি, সেখানে একটা সংলাপ কিন্তু এখানে রয়েছে। স্কাইলারকে সে বলে যে আমি আনন্দ পেয়েছি যে কারণে করেছি। তো সেই ব্যাপারটা কিন্তু এখানেও মানে নোটিস করতে পারা যায়, যদিও ক্যারেক্টারটার সোলটা যে একেবারে এক ওয়াল্টার হোয়াইটের মতন আমি সেটা বলবো না। এখানে শাবানা আজমিনের ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার রয়েছে, আমি ডিটেলসে ঢুকছি না সেই ক্যারেক্টারটার ব্যাপারে, সেটার একটা ব্যাক স্টোরি ছোট্ট করে এখানে দেখানো হয়েছে। তো এই সিরিজটার মধ্যে কিছু মোমেন্টস কিন্তু খুব ভালো, যেমন জ্যোতিকার সঙ্গে এখানে একটা কাজের মাসির চরিত্র রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে নিমিষা সাজান, যাকে আপনারা বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ছবিতে অভিনয় করতে দেখতে পেয়ে থাকেন, একজন ভালো অভিনেত্রী। তো একটা বড়লোক মহিলা, একটা গরিব মহিলা, তাদের যে নানান রকম ইন্টারনাল কনফ্লিক্ট, সমাজ তাদেরকে কি দিচ্ছে এবং সেখানে তাদের কি কি চাহিদা, একটা না পাওয়া, সেটাকে নিয়ে যে একটা কনভারসেশন দুজনের মধ্যে, সম্মান পাওয়া না পাওয়া নিয়ে, সেই সিনটা কিন্তু ডেফিনেটলি মানে এই সিরিজটা যারা দেখবে তাদের সঙ্গে থেকে যাবে। সেই মোমেন্টটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে। এবং সিরিজে কিন্তু বেশ কিছু জায়গাতে কমেডি প্রপারলি ওয়ার্ক করে, এবং সেটা মূলত নিমিষা সাজানের জন্যই করে। ওই ক্যারেক্টারটা খুব বর্ণময় একটা ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটার জন্যই কিন্তু বেশ কিছু জায়গাতে মানে একটা নেশা করার জায়গায় যদি 3টে ক্যারেক্টার নেশা করে ফেলে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অডিয়েন্সকে হাসাবে, বেশ ভালোভাবে হাসাবে। শালিনী পান্ডের যে একটা দিক রয়েছে, তার বরের সঙ্গে একটা অ্যাঙ্গেল রয়েছে, জার্মানি যাওয়ার একটা বিষয় রয়েছে, সেটা
সেটা এক্সপ্লোর হয় না, মানে সেটার জন্য কিছু ফিল করা যায় না। এখানে নিমিষে সাজানের যে একটা বাড়ির দিক রয়েছে, সেখানে একটা গরিবতা, সেটা ফিল করা যায় না, মানে একদম সারফেস লেভেলে রয়ে গেছে। জিউ সেনগুপ্ত তার সঙ্গে জ্যোতিকা, তাদের একটা একটা প্রবলেমেটিক ম্যারেজ, কোথাও একটা সেটা সাকসেসফুল হয়নি, সেরকম একটা অ্যাঙ্গেল রয়েছে। তো সেই দিকপত্রগুলো না জাস্ট জাস্ট প্লট পয়েন্ট হিসেবে আসে। হ্যাঁ, একটা পার্টিকুলার সিনের কথা বলতে হবে যেখানে জিউ সেনগুপ্ত এবং জ্যোতিকা তারা দুজনে ঝগড়া করছে, সেই সিনে কিন্তু দুজনের পারফরমেন্স দেখবার মতন, মানে যিশুও ফাটিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিকা ভীষণ ভালো অভিনয় করেছেন, শাবানা আজমি ভীষণ ভালো অভিনয় করেছেন, শালিনী পান্ডে, নিমিষা সাজান, প্রত্যেকের কথাই কিন্তু এখানে বলতে হবে। এখানে কিন্তু অভিনেতা অভিনেত্রীরা ফাটিয়ে দিয়েছে, প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। একটা বেসিক স্ট্যান্ডার্ড কিন্তু কাজটা রয়েছে, একেবারে যে কিচ্ছু হয়নি সেরকম নয়। মানে যারা শুধুমাত্র ইন্ডিয়ান সিরিজ দেখে, যেহেতু হ্যাপেনিং প্রচন্ড, কিছু না কিছু ক্রমাগত হতে থাকছে, তাদের কিন্তু ওয়ান টাইম গুড ওয়াচ মনে হতে পারে। আমি যেহেতু বাইরের কন্টেন্ট দেখেছি, বুঝতে পারছি ওরা কি এম করেছে, আর সেটা বানাতে গিয়ে ওরা কমপ্লিটলি ফেল করেছে, যে কারণে আমি সমালোচনাটা করছি। মানে যাদের যত একবার এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের এই সিরিজটাতে তত বেশি খামতি আর কি চোখে ধরা পড়বে। এখানে গজরাজ রাওয়ের যে ক্যারেক্টারটা, তার সঙ্গে একটা কাইন্ড অফ মানে একটা হয় না ব্রাদারহুডের সম্পর্ক, দুজন কলিগের মধ্যে যে সম্পর্ক, সেরকম একটা সম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে এই তামানকারের ক্যারেক্টারের সঙ্গে। সেটাও কিন্তু খুব একটা আলাদা করে ইম্প্যাক্ট রাখতে পারে না, মানে বিশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু ইকুয়েশন দুজনের মধ্যে এস্টাবলিশড হয়ে গেছে সেরকম ব্যাপারও নয়। স্কোপ কিন্তু ছিল, করতে কিন্তু চেয়েছে, কিন্তু সেটা বেসিক লেভেলে হয়েছে, একদম যে হয়নি সেটাও আমি বলবো না। মানে কিছু জিনিসপত্র হয় না যে আপনি খারাপ দিকেও রাখতে চাইছেন না, ভালো দিকেও রাখতে চাইছেন না, অ্যাভারেজ আর কি। তো সেটা কিন্তু এই ইকুয়েশনটার ক্ষেত্রে হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রেমের দিক রয়েছে যেটা আমার খুব ফোর্সড মনে হয়েছে, মানে দরকার ছিল না একেবারে। সেটাকে খুব যে একেবারে দুর্দান্তভাবে গল্পে ইউজ করা গেছে টেনশন থ্রিল তৈরি করবার ক্ষেত্রে, মানে সেটা করতে পারলে ভালো হতো হয়তো। সেই ইকুয়েশনটা এস্টাবলিশ করাটা কোথাও একটা প্রয়োজনীয় মনে হতো, যেহেতু করতে পারেনি ইউজ। দেখা যাক পরবর্তীতে সিজন 2-তে গিয়ে করতে পারে কিনা। মানে এখন তো আপনি সিজন 1-এ উত্তর খুঁজে পাননি, তো ডিরেক্টর বলে দিচ্ছে সিজন 2-তে গিয়ে সব পাবেন। এটা ছবির ক্ষেত্রে হচ্ছে, পার্ট 1-এ পাননি, পার্ট 2-তে পাবেন। ইনফ্যাক্ট এই যে প্রেমটার কথা বলছি, সেই প্রেমটা যেভাবে হচ্ছে এবং এত ফাস্ট হচ্ছে, এত র্যাপিডলি হচ্ছে সেই প্রেমটা, অদ্ভুতভাবে আউট অফ নোওয়্যার মানে প্রেমের ট্র্যাকটা শুরু হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারবেন না। মানে একটা প্রেম হওয়ার একটা সার্টেন ডেভেলপমেন্ট থাকে, মানে কিছু দৃশ্য কিছুটা সময় এরকম দিতে হয় যেখানে অডিয়েন্স ফিল করছে যে এদের মধ্যে একটা ফিলিংস গ্রো করছে, তারপর তারা একে অপরের কাছে সেটাকে কোথাও একটা ফেস করছে, একে অপরের কাছে অ্যাকনলেজ করছে, অ্যাড্রেস করছে। তো সেটা যদি ফার্স্ট সিন হয় যে অ্যাড্রেসই করে ফেলছে দুজনের মধ্যে, মানে সেরকম ভাবে, তো সেই জিনিসটা খুব বোকা বোকা লেগেছে এখানে আমার। প্রেমের ডেভেলপমেন্টটা একদম যাচ্ছে তাইভাবে করা হয়েছে, রাইটিংটা এখানে দুর্বল রয়েছে, এবং একদম লাস্টে যে একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে, একজন গুণী অভিনেতাকে নেওয়া হয়েছে যাকে আমরা প্রত্যেকে পছন্দ করি, ভালো পারফরমেন্সের সে দেয় অ্যাকচুয়ালি। তো সেই অভিনেতাকে যেভাবে আনা হয়েছে, মানে আইডিয়াটা ইন্টারেস্টিং ছিল, তবে সেটার মানে সেটা আফটার অল খুব যে ইম্প্যাক্ট ফেলতে পারছে তা নয়। বা এখানে গজরাজ রাওয়ের যে ক্যারেক্টারটা, তার যেরকম ভাবে ইন্ট্রোডাকশন একদম শুরুতে হচ্ছে, আপনার মনে হচ্ছে যে ইনভেস্টিগেশনটা বিভৎস কিছু হবে, মানে ইনভেস্টিগেশনটা দেখে মস্তি পেয়ে যাওয়া যাবে, কিন্তু এখানে ইনভেস্টিগেশনটা অ্যাকচুয়ালি মানে সিরিজটা দেখা শেষ করার পরে 7 এপিসোডের পরে আপনি যখন ভাববেন, আপনার মনে হবে যে ইনভেস্টিগেশনটা খুব একটা ভালো ছিল না, মানে ইনভেস্টিগেশনটা ঠিক জমেনি। আপনারা যারা দেখেছেন, আপনাদের মতামত কি কিরকম লেগেছে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো চোখ রাখুন পরবর্তী ভিডিও।